বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয় মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা করা হয়েছে। শনিবার ১৮ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। আমাদের সর্বকালের সেরা মজুদ আছে, তাহলে আমাদের যে টাকা বেশি যাচ্ছে এই টাকা তো আসলে এই মজুদারদের চলে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। প্রতি লিটারে ২০ টাকা এটা আসলে সহনীয় না। তেলের জন্য তো সবকিছু দাম বেড়ে যাবে। তেলের দামটা হয়তো ৫ টাকা পর্যন্ত ঠিক ছিল, মানে ২০ টাকা একবার বাড়ানো ঠিক হয়নি। আমি মনে করি এটা রিজনেবল, কারণ হচ্ছে যে এটা আরো আগেই বাড়ানো দরকার ছিল। এখন দেখবেন যে তেলটা দাম বাড়ায় দেওয়ার পরে থেকে পাম্পগুলোতে এইরকম লম্বা লাইন থাকবে না। যে বাংলাদেশ রাশিয়া থেকে তেল কিনতে চায় এবং রাশিয়া থেকে সেই তেল কেনার ব্যাপারে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অনুমতি দিয়েছে ৭ দিনের জন্য, মানে ২ মাসের জন্য, যে ২ মাস সময়ের মধ্যে তোমরা রাশিয়া থেকে তেল কিনতে পারো। আপনাদের মনে একবার প্রশ্ন হয়নি যে তেল কিনবে বাংলাদেশ, বেচবে রাশিয়া, অনুমতি দেবে যুক্তরাষ্ট্র, কেন? আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন, যে যেখান থেকে শুনছেন, সকলকে জানাচ্ছি ব্রেকিং আপডেট নিউজে স্বাগতম। তেলের দাম কমাই দে, নাইলে গদি ছাইরা দে। এবার দফায় দফায় হু করে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে তারেক রহমানের বিএনপি সরকার। একদিক দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে তেল বিক্রি করে দিচ্ছে, যুক্তরাষ্ট্রের কাছে চুক্তি করছে একদিক দিয়ে, অন্য দিক দিয়ে পুরো দেশটা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বিএনপি সরকার। প্রিয় শ্রোতা বন্ধুরা, আবারও উত্তপ্ত দেশ, আবারও উত্তপ্ত দেশের তেলের বাজার, আবারও উত্তপ্ত বাংলাদেশের রাজনীতির মহল। প্রিয় শ্রোতা বন্ধুরা, তেল নিয়ে সাংবাদিক মাসুদ কামালের কিছু চাঞ্চল্যকর কথা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো শ্রোতা বন্ধুরা, কথা বাড়াবো না, চলুন সরাসরি আমরা ভিডিওর স্ক্রিনে চলে যাই। তার আগে একটি রিকোয়েস্ট করব, আমাদের এই চ্যানেলটি আমরা নতুন খুলেছি, দেশের ব্রেকিং আপডেটগুলো আমরা সবার আগে এই চ্যানেলে আপলোড করি, তাই রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো শ্রোতা বন্ধুরা, চলুন আমরা সরাসরি ভিডিওর স্ক্রিনে চলে যাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই 2 দিন আগের একটা খবরের কথা মনে আছে। খবরটি কি ছিল? খবরটি এমন ছিল যে বাংলাদেশ রাশিয়া থেকে তেল কিনতে চায় এবং রাশিয়া থেকে সেই তেল কেনার ব্যাপারে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অনুমতি দিয়েছে 7 দিনের জন্য, মানে 2 মাসের জন্য, যে 2 মাস সময়ের মধ্যে তোমরা রাশিয়া থেকে তেল কিনতে পারো। আপনাদের মনে একবার প্রশ্ন হয়নি যে তেল কিনবে বাংলাদেশ, বেচবে রাশিয়া, অনুমতি দেবে যুক্তরাষ্ট্র, কেন? যুক্তরাষ্ট্র কি আমাদের মালিক? আমরা কি আমাদের সমস্ত কিছু যুক্তরাষ্ট্রের কাছে বন্ধক দিয়েছি? যুক্তরাষ্ট্র না চাইলে কি আমাদের তেল কেনার কোনো অধিকার থাকবে না? যুক্তরাষ্ট্র যা বলবে আমাদের কি তাই শুনতে হবে? যদি এমন হয় যে অন্য একটা দেশ আমাদের দেশের উপর এই ধরনের অধিকার ফলাতে আসে, অথবা আমরা ওদের কাছ থেকে এ ধরনের অনুমতির জন্য অপেক্ষা করতে থাকি, তারা বললে কিনতে পারবো, না বললে কিনতে পারবো না, তারা বললে খেতে পারবো, তারা না বললে আমি কিনতে পারবো না, খাদ্যদ্রব্য কিনতে পারবো না, তেল কিনতে পারবো না, এই যদি হয় সম্পর্ক, সেই সম্পর্ককে আপনি কীভাবে আখ্যায়িত করবেন? তখন কি আমাদের এই দেশ, আমাদের এই সরকার, আমাদের এই দেশের মানুষ, তারা কি নিজেদেরকে স্বাধীন বলে দাবি করতে পারবে? আমরা কি একটা সার্বভৌম রাষ্ট্র আর থাকবো? আমাদের কিন্তু এটাই সবচেয়ে বড় দুঃখ ছিল। বলা হতো নানাভাবে যে এই দেশটা নাকি শেখ হাসিনা ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, আমরা নাকি ভারতের ভৃত্যে পরিণত হয়েছি, আমরা নাকি ভারতের অনুমতি ছাড়া কিছুই করতে পারি না। এই সমস্ত কথা কিন্তু বলা হতো, পুরো সময়টা ধরেই বলা হতো। শেখ হাসিনার 15 বছর ধরে এই কথাগুলো আমরা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গিয়েছিল। শেখ হাসিনার পতনের পর নতুন যে সরকার এসেছিল, সেই সরকারও বারবার বলার চেষ্টা করেছে যে ভারতের সঙ্গে আমাদের একটা দাসখত আছে। ওই সরকারে যারা বিদেশ থেকে যারা তারা পিআরের চাকরি করতো, মানে পিআরের ভূমিকায় যারা ছিল, শুরুর দিক থেকে সরকারকে যারা সাপোর্ট দিত এবং বলতো, এই প্রথম একটা সরকার পাওয়া গেল যা নাকি ভারতের সঙ্গে বুক চিতিয়ে মেরুদণ্ড সোজা করে বার্গেইন করছে। কেবল তাই নয়, এমনও বলা হতো, থ্রেট দেওয়া হতো যে ভারতের যে 7 সিস্টার আছে সেগুলো কিন্তু আমরা ডিস্টার্ব করবো যদি আমাদের কিছু করতে আসে। তার মানে ভারতের সঙ্গে যে আমাদের দাসখত চুক্তি ছিল, এটা নিয়ে কিন্তু নানা আলাপ হয়েছিল। মাঝখানে আমরা একবার এমনও দেখলাম, আমি যাকে শিশু উপদেষ্টা বলতাম তখন, মিস্টার আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি একবার একটা তালিকা প্রকাশ করলেন যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর
ভারতের সঙ্গে যে দাসত্বমূলক চুক্তিগুলো ছিল সেখান থেকে প্রায় 10টা চুক্তি আমরা বাতিল করে দিয়েছি। এরকম একটা তালিকা উনি প্রকাশ করলেন যে আরও বাতিল করা হবে, বড় একটা তালিকা, তার মধ্যে কোনটা কোনটা বাতিল করা হয়েছে তা উনি দেখালেন। পরে দেখা গেল যে ওই সরকারেরই ওনারই সহকর্মী পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন মিস্টার তৌহিদ হোসেন, তিনি বললেন যে যে চুক্তির কথা বাতিলের কথা বলা হয়েছে এই চুক্তিগুলি আসলে এক্সিস্টই করে না, এই ধরনের কোনো চুক্তিই নাই। তার মানে পুরাই ভুয়া, মানে হাওয়ার উপরে উনি একটা মেরে দেওয়া মার্কেট তার পক্ষে নেওয়ার চেষ্টা করছেন, মানুষের সেন্টিমেন্টকে এক ধরনের প্রতারণা করেছেন। এই ধরনের লোক সেই সরকারে ছিল, সারাক্ষণ তারা ভারত বিরোধিতা করতো এবং ভারত আমাদের সব কিছু নিয়ে যাচ্ছে, ভারতের অনুমতি ছাড়া আমরা কোনো কিছু করতে পারছি না, ভারত আমাদের উপর চেপে বসে আছে, প্রভু হয়ে আছে, এগুলো বলা বলি করতো। কিন্তু তারা এই সময় এই 1.5 বছরে একটাও দেখাতে পারেনি যে ভারতের সঙ্গে বাংলাদেশের কি কি চুক্তি শেখ হাসিনা করেছিল যে নাকি দাসত্বমূলক এবং যেগুলো নাকি তারা বাতিল করে দিয়েছে, তারা কিছুই বাতিল করেনি। যে চুক্তির কথা আমরা খুব বলা বলি হতো যে আদানি থেকে বিদ্যুৎ আনি আমরা, সেই বিদ্যুৎটা দাসত্বমূলক, এবং ওই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম যে মানে ঋণটা টাকাটা পরিশোধ করেছে এটা কিন্তু আদানিটা শোধ করেছে। এই হলো আমাদের সরকারের অবস্থা। 1.5 বছর তারা ওই চুক্তিটা রিভিউ করতো, বাতিল করতো, কিচ্ছু করেনি। তো এই যদি হয় বাস্তবতা, তখন এই সরকার, ওই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা একদম ক্ষমতা থেকে নেমে যাওয়ার ঠিক 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি করেছে, এগুলো বাণিজ্য চুক্তি, এবং সেই বাণিজ্য চুক্তির নন ডিসক্লোজার বাণিজ্য, মানে ওই চুক্তিটা কি করেছে তারা যাওয়ার আগে 1 দিনের জন্য প্রকাশ করেনি। আমাদের সরকার এখনো আনুষ্ঠানিকভাবে সেই চুক্তিটা কিন্তু প্রকাশ করেনি। বিভিন্নভাবে ওদের যুক্তরাষ্ট্রের বিভিন্ন নথি থেকে, বিভিন্ন থেকে আমরা চুক্তি সম্পর্কে কিছু কিছু জানতে পেরেছি। এই যে আমি বললাম যে রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে, এটা কিন্তু চুক্তির কারণে, যে চুক্তিটা এই অন্তর্বর্তীকালীন সরকার যা নাকি বুক চিতিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় এবং যা নাকি বলতে চায় ভারত আমাদের দাসত্বের মধ্যে আবদ্ধ করেছিল, দাসত্ব চুক্তি ভারতের সঙ্গে শেখ হাসিনা করেছিল, যে চুক্তির একটাও তারা বাতিল করতে পারেনি অথবা দেখাতেও পারেনি কোন চুক্তিগুলো, এবং বাতিলের নামে যেগুলো তারা বলেছিল সেগুলো পুরো ভুয়া ছিল এবং তাদের লোকজনই বলছে এরকম কোনো চুক্তি নাই। সেই সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা করেছে সেই চুক্তি থাকার কারণে আমি এখন অন্য কোনো দেশ থেকে কোনো পণ্য কিনতে হলে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে। এর চেয়ে বড় দাসত্বের শৃঙ্খলে এই জাতি, এই দেশ অতীতে কখনো পড়েছিল এটা আমার জানা নেই। এবং এই দাসত্বে কে ফেলে গেল? আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। সেই চুক্তি যুক্তরাষ্ট্রে স্বাক্ষরিত হয়েছিল এবং সেই চুক্তিতে কি কি আছে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। দেখুন, এই চুক্তিতে বড় লাগে যেগুলো আছে মোটামুটি কয়েকটা আমি বলি, যে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে 14টি বোয়িং উড়োজাহাজ কিনতে হবে, মানে আপনি পছন্দ হোক বা না বোয়িংই কিনতে হবে, এয়ারবাস কিনতে পারবেন না, অন্য কোনো কিছু কিনতে পারবেন না, আপনাকে 14টা বোয়িং আপনাকে উড়োজাহাজ কিনতে হবে, ওরা যে দাম বলবে সেই দামে কিনতে হবে। আচ্ছা, 15 বছরে $1500 কোটি জ্বালানি কিনতে হবে, আপনাকে আগামী 15 বছরে $1500 কোটি জ্বালানি কিনতে হবে, এবং ওরা যে দাম বলবে সেই দাম, আপনার বার্গেন করার কোনো স্কোপ নাই। যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম তো কাতারের চেয়ে, কুয়েতের চেয়ে অথবা সৌদি আরবের জ্বালানির চেয়ে বেশি হবে, কোনো সন্দেহ নাই, আপনাকে ওই বেশি দামেই কিনতে হবে। প্রতি বছর $350 কোটি কৃষি পণ্য আমদানি করতে হবে যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্র থেকে আপনি যদি কৃষি পণ্য আনতে চান সেটাকে আপনি আমার আইনে বিক্রি করতে পারবেন? ভাবেন একবার, ধরেন যুক্তরাষ্ট্রে কিন্তু গোলালো হয়, যুক্তরাষ্ট্রের আলু এনেকে আমাদের বাজারে বিক্রি করতে পারবেন আপনি? যুক্তরাষ্ট্রে আমাদের এখানে আলু মৌসুমের সময় 20 টাকা পর্যন্ত কেজিতে নেমে আসে, 20 টাকা মানে ওদের 20 সেন্ট, ওই টাকা আপনি যুক্তরাষ্ট্রে আলু পাবেন, আবার সেটা এত দূর থেকে পরিবহন করেন পাবেন, কিন্তু আপনি কিনতে হবে। কেনার পর আপনি কি করবেন? আপনি নিয়ে ফেলাই যান অথবা যা ইচ্ছা তাই করেন, কিন্তু আপনি কিনতে হবে। তাহলে আপনি যদি $350 কোটি আলু অথবা অন্য কোনো কৃষি সামগ্রী, আপনাকে কৃষি সামগ্রী কিনতে হবে $350 কোটি কিনে সেগুলো আপনার বাজারে বিক্রি করতে পারবেন? তাহলে কি করবেন? লস বিক্রি করবেন, আপনার টাকাটা লস হবে। সামরিক সরঞ্জাম ক্রয় বৃদ্ধি করতে হবে, আপনাকে আরো বেশি বেশি অস্ত্র কিনতে হবে, কোত্থেকে? যুক্তরাষ্ট্র থেকে। আপনি সামরিক সরঞ্জাম কিনে আপনি কি করবেন? আপনি কার সঙ্গে যুদ্ধ করবেন? গত 50 বছরে বাংলাদেশের সামরিক সরঞ্জামে কি ব্যবহার হয়েছে বলেন? এই সামরিক সরঞ্জাম দিয়ে আমাদের সেনাবাহিনী কার সঙ্গে যুদ্ধ করেছে? কি প্রয়োজন আমাদের? আমাদের যুদ্ধ হলে কার সঙ্গে যুদ্ধ করবো আমরা? আমাদের আশেপাশে আমাদের কি রাষ্ট্র আছে? ভারত আছে, মিয়ানমার আছে এবং চীন আছে, এদের কার সঙ্গে যুদ্ধ করতে পারবো আমরা? কত অস্ত্র আমাদের কিনতে হবে, এবং এই অস্ত্র কেনার যে বিপুল ব্যয়, এটা কি আমাদের জন্য কোনো উন্নয়নমূলক কাজ হবে? এটা আপনাকে করতে হবে। তারপর কিছু নির্দিষ্ট দেশ থেকে সামরিক সরঞ্জাম ক্রয় সীমিত রাখার চেষ্টা করতে হবে। আপনি যদি কিছু কিনতে চান, আপনি অনেক কম দামে চীন থেকে কিনবেন অথবা ভারত থেকে কিনবেন, সেটা আপনি পারবেন না, আপনাকে ওনার কাছ থেকে কিনতে হবে। তো এইগুলো আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো করতে হবে। বিনিময়ে আমরা কি পাবো? আমরা পাবো হলো যে বাংলাদেশের পণ্য পাল্টা শুল্ক 20% থেকে 19% কমিয়ে আনা হবে। আগে 20% ছিল, এটা কমিয়ে 1% মাত্র কমবে। আমাদের পণ্য যেগুলো আমরা পাঠাই, আমরা কি পরিমাণ পণ্য পাঠাই ওখানে? আমরা ওখানে এর আগে $6 বিলিয়ন পণ্য পাঠাতাম, আর যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতাম $2 বিলিয়ন সমমূল্যের পণ্য। এখন ওই $2 বিলিয়নের মধ্যে কি কৃষি পণ্য ছিল না, কিন্তু আপনাকে $350 মিলিয়ন কৃষি পণ্য কিন্তু আপনাকে কিনতে হবে ভাই। তাহলে আপনি কিভাবে করবেন? আর আপনাকে আরেকটা বড় জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে
এই চুক্তিতে যদি আপনি করেন তাহলে আপনি বিদেশের কাছ থেকে কোনো কিছু কিনতে পারবেন না, কিন্তু হলে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে। এই যে আমাদের রূপপুর একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, এই বিদ্যুৎ একটা চুক্তির একটা অংশ আছে যে যুক্তরাষ্ট্র ব্যতিরিকে নতুন করে বাংলাদেশ অন্য কোনো দেশ থেকে পারমাণবিক প্রযুক্তি ক্রয় করতে পারবে না। তার মানে আমাদের রূপপুরের যে পারমাণবিক চুল্লি আছে, যেটা পারমাণবিক উৎপাদন আমরা করবো বিদ্যুৎ আগামী বছর থেকে শুরু হওয়ার কথা, সেখানে তো আমরা পুরো জিনিসটাই তো আমরা রাশিয়া থেকে কিনেছি, ওর কাঁচামালও রাশিয়া থেকে আসবে, তাহলে ওটা তো আমি যুক্তরাষ্ট্র না বলে কিনতে পারবো না। তো এই যে বিষয়গুলো, এবং এর বাইরে যে জিনিসটার কারণে আমরা এই অনুমতিটা নিচ্ছি সেটা হলো গিয়া আমাদেরকে কিন্তু অন্য কোনো দেশে, যে সমস্ত দেশকে যুক্তরাষ্ট্র কোনো ধরনের নিষেধাজ্ঞা দিবে যে এই দেশের পণ্য আমরা কিনবো না, মানে যুক্তরাষ্ট্র যদি বলে আমি রাশিয়ার পণ্য কিনবো না, আমি ইরানের পণ্য কিনবো না, ইরানের পণ্য বিক্রয় করে যদি যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়, সেই নিষেধাজ্ঞা আমাদেরও মানতে হবে। আমরা তাহলে যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার তেল কিনে নিষেধাজ্ঞা ছিল, অথবা আমরাও কিনতে পারবো না, এবং আমরা কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে পারমিশন নিতে হবে, এবং যে পারমিশনটা ওরা এবার আমাদের 9 জুন পর্যন্ত দিয়েছে। ইন্টারেস্টিং হলো এই এর সময় কিন্তু আমাদের কোনো পণ্য রাশিয়া থেকে আমরা তেল কিনতেছি না, আমরা কিনতেছি কিন্তু তারা পারমিশন দিয়ে রাখছে, তার ইচ্ছা দিবে পারমিশন। যদি আমরা কিনতেও চাইতাম তখন লাভ হতো না, কারণ রাশিয়ার তেল আমাদের আইনে খুব একটা সুবিধা হয় না। যাই হোক, এই যে বিষয়গুলো, এখন প্রশ্ন হলো এই ধরনের একটা চুক্তি অন্তর্বর্তীকালীন সরকার কেন করলো, কার মাধ্যমে করলো, কার স্বার্থে করলো, এটা স্পষ্ট আমি মনে করি এটা নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত ছিল। সংসদে এত কিছু আলোচনা হচ্ছে, এই চুক্তির আলোচনা হচ্ছে না। তেল গ্যাসের চেয়ে একটা বড় সমস্যা, এটা আজকে দেখলাম বলেছেন একটা অনুষ্ঠানে মিস্টার দেবপ্রিয় ভট্টাচার্য, উনি বলছেন যে তেল গ্যাসের যে সমস্যা তার চেয়ে বড় সমস্যা হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে করা এই বাণিজ্য চুক্তি। এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, সরকার আলোচনা করছে না, বরঞ্চ এই চুক্তি যিনি মূল হোতা, অন্তর্বর্তীকালীন সরকারের ওই সময় যিনি ওই চুক্তির জন্য যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন, ডক্টর খলিলুর রহমান, তাকে এই সরকার পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। ব্যাখ্যাটা কি? সহজ ব্যাখ্যা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। ব্যাখ্যাটা হলো, আসলে আমি বারবার প্রশ্ন করছিলাম না যে হোয়াই ডক্টর খলিলুর রহমান, তাকে কেন এই সরকার পররাষ্ট্রমন্ত্রী বানালো, কারণ এই একটাই, তাকে যুক্তরাষ্ট্র বসিয়েছে, অথবা সে যুক্তরাষ্ট্রকে বলিয়েছে যে আপনারা আমাকে সরকারের মধ্যে রাখেন, তাহলে আপনাদের এই চুক্তিগুলি যাতে নাকি নষ্ট না হয়, ভেঙে ফেলতে না পারে, চুক্তিগুলি বাতিল করতে না পারে, সেই কাজটা আমি করে দেবো। এবং সে প্রতিনিয়ত সরকারকে জুজুর ভয় দেখাতে থাকবে যে চুক্তিগুলি বাতিল করা যাবে না। এই লোকটা তো দেশের নাগরিক কিনা, আমি বহুবার বলেছি, সে দীর্ঘদিন ধরে আমেরিকা ছিল, হঠাৎ করে উড়ে এসে বড় বড় কাজ করছে, উনি সুচয়ে ঢুকে এখন ফাল হয়ে বেরোচ্ছে, দেশটাকে কত বড় ক্ষতি করে দিয়েছে। যারা এতদিন ধরে কথা বলতেন যে আমরা অন্য দেশের অনুগত হয়ে যাচ্ছি, তাদেরকে দেখিয়ে দিয়েছে যে অন্য দেশের প্রজা, অন্য দেশের চাকর এবং নিজের। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখতে পেলেন মাসুদ কামালের কিছু চাঞ্চল্যকর কথা। এখন দেশের পরিস্থিতি এমন হয়েছে, দেশের মানুষ হাহাকারের মতো অবস্থায় চলে গিয়েছে। আজকে তেলের এই অবস্থা হবে কেন বাংলাদেশে? আজকে কেন বাংলাদেশের মানুষ হাহাকার করবে? তারেক রহমান মাত্র 1.5 মাস হয়েছে, 2 মাস হয়েছে ক্ষমতা পেয়েছে, 2 মাসের মধ্যে তারেক রহমান পুরো দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করতে যাচ্ছে, পুরো দেশটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। আসলেই কি তাহলে যুক্তরাষ্ট্রের কাছে তারেক রহমান বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে? যুক্তরাষ্ট্রের কাছে আসলেই কি তাহলে মুচলেখা দিচ্ছে? প্রিয় শ্রোতা বন্ধুরা, কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন, কি বুঝতে পারছেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। প্রিয় দর্শক, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা এই চ্যানেলটি নতুন খুলেছি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।